মাগো, জীবন এত ছোট কেনে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কবি উপন্যাসের এই ছোট্ট লাইনটির মাধ্যমে অনুমান করা যায় যে উপন্যাসটির জীবনবোধ কত গভীর। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই উপন্যাসটি 1941 সালে প্রবাসী নামক মাসিক পত্রে গল্প আকারে প্রকাশিত হয়েছিল। তারপর 1942 সালে পাটনা থেকে প্রকাশিত প্রভাতী পত্রিকায় ধারাবাহিকভাবে উপন্যাস হিসেবে ছাপা হয়। আর গ্রন্থ আকারে 1943 সালে প্রকাশিত হওয়ার পর থেকে আজও অন্তজ শ্রেণীভুক্ত অর্থাৎ ডোম ও ডাকাত পরিবারের সন্তান নিতাই চরণের কবিয়াল হয়ে ওঠার গল্প পাঠকদেরকে মুগ্ধ করে চলেছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা আজ থেকে ধারাবাহিকভাবে শুনতে যাচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কবি। আপনারা নিশ্চয় জানেন যে ক্লাসিক উপন্যাসের শ্রোতারা রুচিশীল, কিন্তু সংখ্যায় কম। আর তাই আপনার একটি লাইক বা মূল্যবান কমেন্ট এই অডিও বুকটিকে আরও কিছু মানুষের কাছে পৌঁছতে সহযোগিতা করবে। উপন্যাসটির প্রথম ও দ্বিতীয় অঙ্ক নিয়ে থাকছে আমাদের প্রথম পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। শুধু দস্তুর মতো একটা বিস্ময়কর ঘটনাই নয়, রীতিমতো এক সংঘটন। চোর ডাকাত বংশের ছেলে হঠাৎ কবি হইয়া গেল। নজির অবশ্য আছে বটে, দৈত্যকুলে প্রহ্লাদ, কিন্তু সেটা ভগবত লীলারঙ্গ। মুখকে যিনি বাচালে পরিণত করেন, পঙ্গু যাহার ইচ্ছায় গিরিলঙ্ঘন করিতে পারে, সেই পরমানন্দ মাধবের ইচ্ছায় দৈত্যকুলে প্রহ্লাদের জন্ম সম্ভবপর হইয়াছিল। রামায়ণের কবি বাল্মীকি ডাকাত ছিলেন বটে, তবে তিনি ছিলেন ব্রাহ্মণের ছেলে। কিন্তু কুখ্যাত অপরাধপ্রবণ ডোম বংশজাত সন্তানের অকস্মাৎ কবিরূপে আত্মপ্রকাশকে ভগবত লীলা বলা যায় কিনা সে বিষয়ে কোনো শাস্ত্রীয় নজির নাই। বলিতে গেলে গা ছমছম করে। সুতরাং এটাকে লোকে একটা বিস্ময় বলিয়াই মানিয়া লইল এবং বিস্মিতও হইল। গ্রামের ভদ্রজনেরা সত্যই বলিল, এ একটা বিস্ময়, রীতিমতো। অশিক্ষিত হরিজনরা বলিল, নেতাই চরণ তাক লাগিয়ে দিলে রে বাবা। যে বংশে নিতাই চরণের জন্ম, সে বংশটি হিন্দু সমাজে প্রায় পতিততম স্তরের অন্তর্গত ডোম বংশ। তবে শহর অঞ্চলে ডোম বলিতে যে স্তরকে বোঝায়, ইহারা সে স্তরের নয়। ডোমেরা বাংলার বিখ্যাত লাঠিয়াল। প্রাচীনকাল হইতেই বাহুবলের জন্য ইহারা ইতিহাস বিখ্যাত। ইহাদের উপাধি হল বীরবংশী। নবাবী পল্টনে নাকি একদা বীরবংশীরা বীরত্বে বিখ্যাত ছিল। কোম্পানির আমলে নবাবী আশ্রয়চ্যুত হইয়া দুর্ধর্ষ যুদ্ধ ব্যবসায়ীর দল পরিণত হয় ডাকাতে। পুলিশের ইতিহাস ডোম বংশের কীর্তিকলাপে পরিপূর্ণ। এই গ্রামের ডোম পরিবারগুলির প্রত্যেকের রক্তে রক্তে এখনও সেই ধারা প্রবাহিত। পুলিশ কঠিন বাঁধিয়াছে সে প্রবাহের মুখে, লোহা দিয়ে বাঁধিয়াছে। হাতকড়ি, লোহার গরাদে দেওয়া ফটক, ডান্ডাবেড়ির লোহা প্রত্যক্ষ। এছাড়া ফৌজদারি দণ্ডবিধির আইনও লোহার আইন। কিন্তু তবু বাছিয়া বাছিয়া ছিদ্রপথে অথবা অন্তর্দেশে ফল্গুধারার মতো নিঃশব্দে অধীর গতিতে আজও সে ধারা বহিয়া চলিয়াছে। নিতাইয়ের মামা গৌর বীরবংশী অথবা গৌরডোম এ অঞ্চলে বিখ্যাত ডাকাত। এই বৎসরখানেক পূর্বেই সে 5 বৎসর কালাপানি অর্থাৎ আন্দামানে থাকিয়া দণ্ডভোগ করিয়া বাড়ি ফিরিয়া আসিয়াছে। নিতাইয়ের মাতামহ গৌরীর বাপ শম্ভু বীরবংশী আন্দামানেই দেহ রাখিয়াছে। নিতাইয়ের বাপ ছিল সিদেল চোর, পিতামহ ছিল ঠ্যাঙাড়ে। নিজের জামাইকেই নাকি সে রাতের অন্ধকারে পথিক হিসাবে হত্যা করিয়াছিল। জামাইমারের মাঠ এখান হইতে ক্রোশখানেক দূরে।
ইহাদের ঊর্ধ্বতন পুরুষের ইতিহাস পুলিশ রিপোর্টে আছে। সে এক ভীতিপ্রদ রক্তাক্ত ইতিহাস। এই নিতাইচরণ সেই বংশের ছেলে, খুনির দৌহিত্র, ডাকাতের ভাগিনেও, ঠ্যাঙাড়ের পুত্র, শীদেলচোরের পুত্র। নিতাইয়ের চেহারায় বংশের ছাপ স্পষ্ট ও প্রত্যক্ষ। দেহ কঠিন, পেশি দীর্ঘ সবল, রং কালো, রাত্রির অন্ধকারের মতো। শুধু বড় বড় চোখের দৃষ্টি তাহার বড় বিনীত, এবং সে দৃষ্টির মধ্যে একটি সকরুণ বিনয় আছে। সেই নিতাই অকস্মাৎ কবিরূপে আত্মপ্রকাশ করিল। লোকে সবিস্ময়ে তাহার দিকে ফিরিয়া চাহিল। নিতাই গৌরবের লজ্জায় অবনত হইয়া জোড় হাতে সকরুণ দৃষ্টিতে মাটির দিকে চাহিয়া রহিল। তাহার সঙ্গে ঠোঁটের রেখায় ঈষৎ একটু লজ্জিত হাসি। ঘটনাটা এই গ্রামের প্রাচীন নাম অট্টহাস, 51 মহাপীঠের অন্যতম মহাপীঠ। মহাপীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম মহাদেবী চামুণ্ডা। মাঘী পূর্ণিমায় চামুণ্ডার পূজা বিশিষ্ট একটি পর্ব। এই পর্ব উপলক্ষে এখানে মেলা বসিয়া থাকে। এই মেলায় চিরকাল জমজমাট কবিগানের পাল্লা হয়। নটন দাস ও মহাদেব পাল দুইজনে এ অঞ্চলে খ্যাতনামা কবিয়াল। ইহাদের গান এখানে বাঁধা। এবার সেই প্রত্যাশায় অপরাহ্ন বেলা হইতেই লোকজন জমিতে শুরু করিয়া সন্ধ্যা নাগাদ বেশ একটি জনতায় পরিণত হইয়াছিল। প্রায় 1000-1500 লোকের একটি সমাবেশ। সমারোহ করিয়া আসর পাতা হইয়াছিল। সন্ধ্যায় চারিদিকে চারিটা পেট্রোম্যাক্স আলো জ্বালা হইল। কবিয়ালদের মধ্যে মহাদেবের দল আসিয়া আসরে বসিল, কিন্তু নটন দাসের সন্ধান মিলিল না। যে লোকটি নটনকে ডাকিতে গিয়াছিল সে ফিরিয়া আসিয়া বলিল, বাসাতে কেউ কোথাও নাই মশাই। লোক না, জন না, জিনিস না, পত্তর না, সব ভো করছে। কেবল শতরঞ্জিটা পড়ে রয়েছে, যেটা আমরা দিয়েছিলাম। শুনিয়া মেলার কর্তৃপক্ষ স্তম্ভিত এবং কিং কর্তব্য বিমূঢ় হইয়া গেল। লোকেরা হৈ হৈ করিয়া গোলমাল করিয়া উঠিল। কাজটা যে ঘোরতর অন্যায় হইয়াছে তাহাতে সন্দেহ নাই। তবু বলিতে হইবে যে নটন দাসের দোষ নাই। গতবার হইতেই তাহার টাকা পাওনা ছিল। গতবার মেলা তহবিলে টাকার অনটন পড়িয়াছিল। সেই জন্য চামুণ্ডার মহন্ত তাহাদের মাথায় বিল্লপত্র দিয়ে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, আসছেবার বাবা সকল, আসছেবার গাওনার আগেই তোমাদের 2 বছরের টাকা মিটিয়ে দেওয়া হবে। নটন এবং মহাদেব বহুদিন হইতেই এ মেলায় গাওনা করে। এককালে এ মেলার সমৃদ্ধির সময় তাহারা পাইয়াছেও যথেষ্ট। সেই কৃতজ্ঞতা ও চক্ষু লজ্জাতেই গতবার তাহারা কিছু বলিতে পারে নাই। কিন্তু এবার আসিয়া নটন যখন মহন্তকে প্রণাম করিয়া হাত পাতিয়া দাঁড়াইল, তখনও তিনি টাকার পরিবর্তে তাহার হাতে দিলেন তাজা টকটকে একটি জবা ফুল এবং আশীর্বাদ করিলেন, বেঁচে থাকো বাবা, মঙ্গল হোক বলিয়াই তিনি প্রসঙ্গান্তরে মনোনিবেশ করিলেন। লোকজন অনেকেই সেখানে বসিয়াছিল। অধিকাংশই গ্রামের ভদ্রলোক। তাহাদের সঙ্গেই প্রসঙ্গটা আগে হইতে চলিতেছিল। নটন প্রসঙ্গটা শেষ হইবার অপেক্ষায় বসিয়া রহিল। মজলিসে আলোচনা হইতেছিল মেলার এবং মা চামুণ্ডার স্থানের আয় ব্যয় লইয়া। মহন্ত আয় এবং ব্যয়ের হিসাব সবিস্তারে বিবৃত করিয়া সিদ্ধান্ত করিয়া দিলেন যে মা চামুণ্ডার হ্যান্ডনোট না কাটিলে আর উপায় নাই। পরিশেষে মৃদু হাসিয়া বলিলেন, দাও না, তোমরা কেউ টাকা ধার দাও না বাবা। দেখো, এমন খাতক আর মিলবে না। এ খাতকের কুবের খাজাঞ্চি। ধর্মের কাগজে কামনার কালিতে হ্যান্ডনোট লিখে নিয়ে অর্থ দিলে ওপারে মোক্ষ সুদ সমেত পরমার্থ কড়াই গণ্ডায় মিটিয়া পাবে বলিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন।
সঙ্গে সঙ্গে সকলেই হাসিল, নূতন দাসও হাসিল। তবে সে বুদ্ধিমান, সুতরাং তার পরেই মজলিস হইতে সরিয়া পড়িল। নূতনের বাসায় তখন নূতন একটি বায়না আসিয়া তাহার প্রতীক্ষা করিতেছিল। এখান হইতে 10 ক্রোশ দূরে একটা মেলা বসিতেছে, সেখানে এবার প্রচুর সমারোহ। তাহারা কবিগানের আসরে নূতন দাসকে পাইবার জন্য লোক পাঠাইয়াছে। অন্তত এখানকার মেলায় গাওনা শেষ করিয়াও যাইতে হইবে। আর যদি এখানে কোনো রকমে শেষের দিনের গাওনাটা না গাহিয়া আগেই যাইতে পারে, তাহা হইলে তো কথাই নাই। সেক্ষেত্রে দক্ষিণার কাঞ্চনমূল্য ওজনে ভারী হইবে। নূতন হাত জোড় করিয়া কপালে ঠেকাইয়া বলিল, জয় মা চামুণ্ডা। তারপর সে তাহার দোহারকে বলিল, বোতলটা দে তো, বোতল না হইলে নূতনের চলে না। বোতলের মুখেই খানিকটা পানীয় পান করিয়া নূতন গা ঝাড়া দিয়া বসিল। লোকটি নূতনের মুখের দিকে চাহিয়া বসিয়াছিল। সে বলিল, তাহলে ওস্তাদ আমাকে একটা কথা বলে দেন, আমাকে আবার এই ট্রেনেই ফিরতে হবে, ট্রেনের তো আর দেরি নাই। নূতন হাসিয়া বলিল, আমি যদি কাল থেকেই গাওনা করি? লোকটা বিস্মিত ও চিন্তিত হইয়া বলিল, আগে তাহলে এখানকার কি হবে? নূতন বলিল, নিজে শুতে পাচ্ছিস সেই ভালো, শঙ্কর আর ভাবনা ভাবতে হবে না তোকে। আমি তাহলে টাকা কিন্তু বেশি নেব। লোকটা সোৎসাহে বলিল, আচ্ছা বেশ, তা কবে যাবেন আপনি? আজই, এক্ষুনি, তোর সঙ্গে, এই ট্রেনেই। লোকটা উৎসাহিত হইয়া উঠিল। দক্ষিণে কিন্তু 15 টাকা রাত্রি। আগে তাই দেব। লোকটার উৎসাহের আর সীমা ছিল না। কিন্তু আগাম দিতে হবে। তৎক্ষণাৎ লোকটি একখানা 10 টাকার নোট বাহির করিয়া দিল। বলিল, এই বায়না, আর সেখানকার মাটিতে পা দিলেই বাকি টাকা কড়াক্রান্তি হিসেব করে মিটিয়ে দেব। নোটখানা ট্যাকে গুজিয়া নূতন উঠিয়া পড়িল। ঢুলি ও দোহারদের বলিল, ওঠ। লোকটাকে বলিল, টাকা মিটিয়ে নিয়ে বাসায় ঢুকবো কিন্তু। তারপর সন্ধ্যার অন্ধকারে অন্ধকারে মাঠে মাঠে স্টেশনে আসিয়া মুখ ঢাকিয়া ট্রেনে উঠিয়া বসিয়াছে, এবং সে ট্রেনও চলিয়া গিয়াছে। ঘটনার এই শেষ। নূতন ভাগিয়াছে শুনিয়া অপর পাল্লাদার কবি মহাদেব আসরে বসিয়া মনে মনে আফসোস করিতেছিল। আজও পর্যন্ত নূতনের সহিত পাল্লায় কখনো সে পরাজয় স্বীকার করে নাই, কিন্তু আজ সে সর্বান্তকরণে নীরবে পরাজয় স্বীকার করিল। সঙ্গে সঙ্গে নূতনকে বেঈমান বলিয়া গালও দিল। তাহাকে বলিলে কি সেও যাইত না? আসরের জনতা ক্রমশ ধৈর্য হারাইয়া ফেলিতেছিল। সংবাদটা তখনও তাহাদের কাছে পরিষ্কার হয় নাই। অধীর শ্রোতার দল কলরবে একেবারে হাট বাঁধাইয়া তুলিয়াছে। অন্যদিকে একপাশে মেলার কর্তৃপক্ষ এবং গ্রাম্য জমিদারগণ নূতন প্রসঙ্গ আলোচনা করিতেছিলেন। মহন্ত চিন্তিতভাবে দাড়িতে হাত বুলাইতেছেন, মধ্যে মধ্যে বলিতেছেন, তারা তারা। নূতন ভাগিয়াছে, কবিগান হইবে না, এই কথাটি একবার উচ্চারিত হইলে হয়। সঙ্গে সঙ্গে এই দর্শক দল বাঁধ ভাঙা জলাশয়ের জলের মতো চারিদিকে ছড়াইয়া পড়িবে। জলশূন্য পুষ্করণীর ভিজা পাকের মতো জনশূন্য মেলাটায় থাকিবে শুধু পায়ের দাগ আর ধুলা। ওদিকে আর একদল গ্রাম্য জমিদার একেবারে খড়ের আগুনের মতো জ্বলিয়া উঠিয়াছে। এখনই পাইক লাঠিয়াল ভেজিয়া গলায় গামছা বাঁধিয়া নূতনকে ধরিয়া আনিয়া জুতা মারিয়া পিঠের চামড়া তুলিয়া দেবার ব্যবস্থা হইতে ক্ষতিপূরণের মামলা করিয়া হতভাগ্যের ভিটামাটি উচ্ছন্ন দেবার ব্যবস্থা পর্যন্ত নানা উত্তেজিত কল্পনায় তৃণদাহী বহ্নির মতোই তাহারা লেলিহান হইয়া জ্বলিতেছে। এই জমিদারদের অন্যতম গঞ্জিকা সে বিভূতনাথ।
নামে ভূতনাথ হইলেও দক্ষ যজ্ঞনাশী বিরূপাক্ষের মতোই সে দুর্মদ ও দুর্দান্ত। সে হঠাৎ মালকোচা সাটিয়া লাফাইয়া উঠিল, বলিল, দুটো লোক। বলিয়া দুইটা আঙুল তুলিয়া ধরিল। কিছুক্ষণ থামিয়া থাকিয়া বলিল, 2 आदमी हमरा साथ दाओ, हम आवी जाएगा, 10 कोस रास्ता। अरे 10 कोस तो दुलरी में चल जाएगा। বলিয়া সে যেন দুলকি চালে চলিবার জন্য দুলিতে আরম্ভ করিল। ঠিক এই সময়েই কে একজন কথাটা জানিয়া ফেলিয়া আসরের প্রান্ত হইতে হাঁকিয়া উঠিল, উঠে আয় রে রাখো হরি, উঠে আয়। কেন রে? উঠে গেলে আর জায়গা থাকবে না। জায়গা নিয়ে ধুইয়া খাবি? উঠে আয়, বাড়ি যাই, ভাত খাই গিয়ে। ওরে নটন দাস পাগল বা, পালিয়েছে, কবি হবে না। না, মিছে কথা, মায়েরই বলছি, সত্যি। রাখো হরি রসিক ব্যক্তি, সে সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, বলে হরি। সমগ্র জনতা নিম্নাভিমুখে আলোচিত জলরাশির কল্লোলের মতোই কৌতুকে উচ্ছ্বসিত হইয়া ধ্বনি দিয়া উঠিল, হরি বল। অর্থাৎ মেলাটির সব যাত্রা ঘোষণা করিয়া দিল। সঙ্গে সঙ্গে তৃণদাহী বহ্নি যেন ঘরে লাগিয়া গেল। জমিদারবর্গ জনতার উপরেই ক্ষিপ্ত হইয়া উঠিল। কে 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 রে বেটা? ধর তো বেটাকে, ধর তো, হারামজাদা বজ্জাত, ধর তো বেটাকে। ভূতনাথ ব্যাঘ্র বিক্রমে ঘুরিয়া রাখো হরির বদলে যে লোকটিকেই সম্মুখে পাইল তাহারই চুলের মুঠায় ধরিয়া হুঙ্কার দিয়া উঠিল, চপ্রাও শালা। অন্য কয়েকজনে তাহাকে ক্ষান্ত করিল। হা হা হা, করো কি ভূতনাথ, ছাড়ো ছাড়ো, ও রাখো হরি নয়। ভূতনাথ তাহাকে ছাড়িয়া দিল, কিন্তু বীর বিক্রমে শাসন করিয়া দিল, খবরদার। একজন বিবেচক ব্যক্তি বলিল, মেলায় খেলায় ওরকম করে মানুষ, রং তামাশা নিয়েই তো মেলা। হে ভোলা ময়রা কবিয়াল, যারা গায়ে কবি হইতে গিয়ে জমিদারের মুখের সামনেই বলেছিল, কি করে তুই বললি জগা, যারা গোলক বৃন্দাবন, যেখানে বামুন রাজা চাষি প্রজা, চারিদিকে বাঁশের বন। কোথায় বা তোর শ্যামকুণ্ড, কোথায় বা তোর রাধাকুণ্ড, সামনে আছে মূলকুণ্ড, করগে মূল দর্শন। তাতে তো বাবুরা রাগ করে নাই, খুশি হয়েছিল। ভূতনাথ এত বোঝে না, সে বক্তাকে এক কথায় নাকচ করিয়া দিল, যা যা যা, কিসে আর কিসে, ধানে আর তুষে। আরে তুষ হলেও তো ধানের খোসা বটে, চটলে চলবে কেন? 2-3 মাইল থেকে সব তামাক টিকে করে নিয়ে এসেছে কবিগান শুনতে, এখন শুনছে কবিয়াল ভাগলবা, তা ঠাট্টা করে একটু হরিধ্বনি দেবে না, রেগো না। মোহন তো এখন মহান্ত হইয়াছেন বটে, কিন্তু এককালে তিনি পাকা পাটোয়ার অর্থাৎ জমিদার সেরেস্তার কুটবুদ্ধি নায়েব ছিলেন। গাজা তিনি চিরকালই খান। তিনি এতক্ষণ ধরিয়া নীরবে কবিগানের কথাই চিন্তা করিতেছিলেন। তিনি হঠাৎ বলিয়া উঠিলেন, আচ্ছা আচ্ছা, কবিগান হবেই, চিন্তা কি তার জন্য? চিন্তামণি যে পাগলি বেটির দরবারে বাধা, তার চিনির ভাবনা, বলিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন। হইয়াছে, চিনির সন্ধান মিলিয়াছে। কবিগান চিনি কি না সে প্রশ্ন তখন কাহারও মনে উঠিবার কথাও নয়, সময়ও নয়। সুতরাং সে প্রশ্ন না করিয়া সকলে উৎসুক দৃষ্টিতে মহন্তের মুখের দিকে চাহিল। মহন্ত বলিলেন, ডাকো মহাদেবকে আর তার প্রধান দোয়ারকে। অতঃপর ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, তাই হোক, গুরু শিষ্যেই যুদ্ধ হোক। রাম রাবণের যুদ্ধের চেয়ে দ্রোণ অর্জুনের যুদ্ধ কম নয়। রামায়ণ সপ্তকাণ্ড, মহাভারত হল 18 পর্ব। শোরগোল উঠিল, মহাদেব মহাদেব, ওহে কবিয়াল, ওস্তাদজি হে, শোনো শোনো। দায়ে পড়িয়া মহাদেব প্রস্তাবটাই সম্মতি না দিয়া পারিল না।
মহন্ত সুদুর্লভ আশীর্বাদ করিয়া তাহাকে কল্পতরুর তলায় বসাইয়া দিলেন এবং চারিদিকে প্রমত্ত জনতা। অতঃপর সম্মত না হইয়া উপায় কি? কিন্তু আর একজন ঢুলি ও দোয়ারের প্রয়োজন। ঠিক এই সময়েই নিতাই চরণের আবির্ভাব। সে জোড় হাতে পরম বিনয় সহকারে শুদ্ধ ভাষায় নিবেদন করিল, প্রভু, অধীনের একটি নিবেদন আছে আপনাদের শ্রীচরণে। অন্য কেহ কিছু বলিবার পূর্বেই মহাদেব কবিয়ালী বলিয়া উঠিল, এই যে আমাদের নেতাই চরণ রয়েছে, তবে আর ভাবনা কি, নেতাই বেশ পারবে দুয়ার কি করতে। কি রে, পারবি না? নিতাইয়ের গুণাগুণ কবিয়ালরা জানিত। কবিগান যেখানেই হোক সে গিয়া ওই দোয়ারের দলে মিশিয়া বসিয়া পড়িত, কখনো কাশি বাজাইত, আর দোয়ারের কাজে তো প্রথম হইতে শেষ পর্যন্ত ব্যাগার দিয়া যাইত। বাবুদলের মধ্যে একজন কলিকাতায় চাকরি করেন। ময়লা কাপড় জামার গাদার মধ্যে তিনি ধোপদুরস্ত পাট করা বস্ত্রের মতোই শোভমান ছিলেন। চালটিও তাহার বেশ ভারিক্কি। তিনি খুব উঁচু দরের পায়াভারী পৃষ্ঠপোষকের মতো করুণা মিশ্রিত বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, বলো কি, নেতাই চরণের আমাদের এত গুণ! এ পোয়েট! বাহবা বাহবা রে নিতাই, তা লেগে যা রে বেটা, লেগে যা, আর দেরি নয়, আরম্ভ করে দাও তাহলে। তিনি হাত ঘড়িটা দেখিবার চেষ্টা করিয়া বলিলেন, এখনই তো তোমার কটা বাজল? কে একজন ফস করিয়া দেশলাইয়ের একটা কাঠি জ্বালিয়া আগাইয়া ধরিল। ভদ্রলোক বিরক্ত হইয়া হাতটা সরাইয়া লইয়া বলিল, দরকার নেই আলোর, রেডিয়াম দেওয়া আছে, অন্ধকারে দেখা যাবে। ভূতনাথ এসব রেডিয়াম ফেডিয়ামের ধার ধারে না। সে হিহি করিয়া হাসিয়া নিতাইকে বলিল, লে রে বেটা লে, তাই কাক কেটে আজ অমাবস্যে হোক। কাক কাকই সই, তোর গানে শুনি। নিতাই মনে মনে আহত হইলেও মুখে কিছু বলিল না। ওদিকে তখন আসরে ঢোলে কাঠি পড়িতে আরম্ভ করিয়াছে, কুড়ুক তাক কুড়ুম কুড়ুম। নিতাই দোয়ার কি করিতে লাগিয়া গেল। আপন দোয়ারের সহিত কবিওয়ালার কবিগানের পাল্লা। সুতরাং পাল্লা বা প্রতিযোগিতাটা হইতেছিল আপোষমূলক, অত্যন্ত ঠান্ডা রকমের। তীব্রতা অথবা উষ্ণতা মোটেই সঞ্চারিত হইতেছিল না। শ্রোতাদের মধ্যে গুঞ্জন উঠিল দুই ধরনের। যাহারা উহাদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি, তাহারা বলিল, দূর দূর, ভিজে ভাতের মতো গান, এই শোনে 60 করে পাল্লা হচ্ছে, চল বাড়ি যাই। দুই চারজন আবার উঠিয়াও গেল। অপর দল বলিল, মহাদেবের দোয়ারও বেশ ভালো কবিয়াল মাইরি, বেশ। নেতাই চরণেরও প্রশংসাও হইতেছিল। প্রশংসা পাইবার মতো নিতাই চরণের মূলধন আছে। তাহার গলাখানি বড় ভালো, তাহার উপর ফোড়নও দিতেছে চমৎকার। মহাদেবের দোয়ারকে পেছনে ফেলিয়া নিজে স্বাধীনভাবে 2-4 কলি গাহিবার জন্য সে প্রাণপণে চেষ্টা করিতেছে। বাবুরা ইহাতে তাহাকে উৎসাহ দিলেন, বলিহারি বেটা, বলিহারি বলিহারি। নিতাইয়ের স্বজন ও বন্ধুজনে বলিল, আচ্ছা আচ্ছা। এক কোণে মেয়েদের জটলা। এই মেয়েরা সবই ব্রাত্য সমাজের, তাহাদেরও বিস্ময়ের সীমা নাই। নিতাইয়ের পরম বন্ধু স্টেশনের পয়েন্টসম্যান রাজালাল বায়েনের বউ হাসিয়া প্রায় গড়াইয়া পড়িতেছে। ও মা গো, নেতাইয়ের প্যাটে প্যাটে এত, ও মা গো। তাহার পাশেই বসিয়া রাজার বউয়ের বোন, 16-17 বছরের মেয়েটি, পাশের গ্রামের বউ। সে বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছে। সে মধ্যে মধ্যে বিরক্ত হইয়া বলিতেছে, না ভাই, খালি হাসছিস তু, শোন কেনে। রাজা বন্ধু গৌরবে অদূরে বসিয়া ক্রমাগত দুলিতেছিল। সে হাসিয়া বলিল, দেখতা হাই ঠাকুরজি, ওস্তাদ कैसा গান করতা হে, দেখতা। রাজা এই শ্যালিকাটিকে বলে ঠাকুরজি, নিতাইও তাহাকে বলে ঠাকুরজি। শ্বশুরবাড়ি অর্থাৎ
পাশের গ্রাম হইতে সে নিত্য দুধ বেচিতে আসে। নিতাই নিজেও তাহার কাছে 1 পোয়া করিয়া দুধের রোজ লইয়া থাকে। এই কারণেই মেয়েটির বিস্ময় এত বেশি। যে লোককে মানুষ চেনে, তাহার মধ্য হইতে অকস্মাৎ এক অপরিচিত জনকে আত্মপ্রকাশ করিতে দেখিলে বিস্ময়ে মানুষ এমনই হতবাক হইয়া যায়। নিতাইয়ের কিন্তু তখন এদিকে চাহিয়া দেখিবার অবসর ছিল না। সে তখন প্রচণ্ড উৎসাহে উৎসাহিত হইয়া উঠিয়াছে। উৎসাহের প্রাবল্যে সে গল্পের উটের মতো নাসিকা প্রবেশের পথে মাথা গলাইয়া দিল এবং নিজেই সে স্বাধীনভাবে গান আরম্ভ করিল। আ করিয়া রাগিনী টানিয়া মহাদেবের দুয়ারের রচিত ধোঁয়াটাকে পর্যন্ত পাল্টাইয়া দিয়া সেই সুরে ছন্দে নিজেই নতুন ধোঁয়া ধরিয়া দিল এবং নিজের সুন্দর কণ্ঠের প্রসাদে তাহাকে সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠিত করিয়াও ফেলিল। মহাদেবের দুয়ার সেই প্রকৃত এক পক্ষের পাল্লাদার ওস্তাদ। সে আপত্তি তুলিয়া বলিয়া উঠিল, এই ও কি গাইছো তুমি? আয় নেতাই, আয়। নেতাই সে কথা গ্রাহ্যই করিল না। বা হাতখানি কানে ঢাকিয়া ডান হাতখানি থুতু নিবারণের জন্য মুখের সম্মুখে ধরিয়া গান গাহিয়াই চলিল। সম্মুখের দিকে অল্প একটু ঝুঁকিয়া তালে তালে মৃদু নাচিতে নাচিতে সে তখন গাহিতেছিল, হুজুর ভদ্র 5 জন রয়েছেন যখন, সুবিচার হবে নিশ্চয়ই তখন, জানি জানি। বাবুরা খুব বাহবা দিলেন। বহুত আচ্ছা, বাহবা বাহবা, নেতাই বলেছে ভালো। সাধারণ শ্রোতারাও বলিল, ভালো 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 হে। নেতাই ধাঁ করিয়া লাফ মারিয়া ঘুরিয়া ঢুলিটাকে ধমক দিয়া বলিল, আই কাটছে। সঙ্গে সঙ্গে সে তাল দেখাইয়া হাতে তালি দিয়া বাজনার বল বলিতে আরম্ভ করিল। ধিকড় তাতা ধিনতা তা তা ধিনতা গুড় গুড় তা তা থিয়া ধিকড়। হা বলিয়া সে তাহার নতুন স্বরচিত ধোঁয়াটাই ফিরিয়া আসিল। কয়ে কালী কপালিনী, ক্ষয়ে খপ্পর ধারিণী, গয়ে গোমাতা সুরভি, গণেশে জননী, কণ্ঠে দাও মা বাণী। এক পাশে কতকগুলি অর্ধশিক্ষিত ছোকরা বসিয়াছিল। তাহারা হি হি করিয়া হাসিয়া উঠিল। একজন বলিল, গয়ে গরু, ছয়ে ছাগল, ভয়ে ভেড়া, বহুত আচ্ছা। হাস্যধ্বনির রোল উঠিয়া গেল। নিতাই সঙ্গে সঙ্গে খাড়া দাঁড়াইল। তারপর হাস্যধ্বনি অল্প শান্ত হইতেই বলিল, বলি দুয়ারগণ। মহাদেবের দুয়ার রাগ করিয়া বসিয়াছিল। অপর কোনো দুয়ারও ছিল না। কেহই সাড়া দিল না। নিতাইও উত্তরের প্রত্যাশা না করিয়াই বলিল, দুয়ারগণ, গোমাতা শুনে সবাই হাসছে, বলছে গয়ে গরু, ছয়ে ছাগল, ভয়ে ভেড়া। ঢুলিটা এবার বলল, হ্যাঁ আচ্ছা, বলিয়া সে ছড়ার সুরে আরম্ভ করিল, গোমাতা শুনিয়া সবে হাস্য করে, দীননিতাই চরণ বলছে করজোড়ে। বলিয়া হাত দুটি জোর করিয়া একবার চারিদিকে ঘুরাইয়া লইল। বন্ধু রাজা পরম উৎসাহে বলিয়া উঠিল, বহুত আচ্ছা ওস্তাদ। কিন্তু নিতাই তখন চোখে স্পষ্ট করিয়া কিছু দেখিতেছিল না। রাজাকেও সে লক্ষ্য করিল না। সে আপন মনে ছড়াতেই বলিয়া গেল, শুনুন মহাশয় দিনের নিবেদন, গো কিংবা গরু তুচ্ছ নয় কখন, গাভী ভগবতী, ষাঁড় শিবের বাহন, সুরভির সাপে মজে কত রাজন। রব উঠিল, ভালো ভালো। ঢুলিটা ঢোলে কাঠি দিল, ডুডুম। নিতাই বলিল, শাস্ত্রের সার কথা আরও বলে যাই, গোধন তুল্য ধন ভূভারতে নাই, তেই গোলকপতি বিষ্ণু বনমালী, ব্রজধামে করিলেন গরুর রাখালি। নিতাইয়ের এই উপস্থিত জবাবে সকলে অবাক হইয়া গেল। ছন্দে বাঁধিয়া এমন ত্বরিত এবং যুক্তিসম্পন্ন জবাব দেওয়া তো সহজ কথা নয়। বন্ধু রাজা পর্যন্ত হতবাক,
রাজার বউয়ের হাসি থামিয়া গিয়াছে। ঠাকুরজির অবগুণ্ঠন খসিয়া পড়িয়াছে, দেহের বেশবাসও অসম্বৃত্ত। নিতাইয়ের তখনও শেষ হয় নাই। সে বলিল, তাছাড়া মশাই আছে আরও মানে, গো মানে পৃথিবী, সুধান পণ্ডিত জনে। এবার বাবুরাও উচ্ছ্বসিত প্রশংসা করিয়া উঠিলেন। আসরের লোকেরা হরিধ্বনি দিয়া উঠিল। নিতাই বিজয় গর্বে ঢুলিটাকে বলিল, বাজাও। এতক্ষণে সকলে নড়িয়া চড়িয়া বসিল। রাজা একবার ফিরিয়া স্ত্রী ও ঠাকুরজির দিকে চাহিয়া হাসিল, অর্থাৎ দেখো। স্ত্রী বিস্ময়ে মুগ্ধ হাসি হাসিয়া বলিল, তা বটে বাপু। তরুণী ঠাকুরঝেটির কিন্তু তখনও বিস্ময়ের ঘোর কাটে নাই। সে বিপুল বিস্ময়ে শিথিল চৈতন্যের মতো নিতাইয়ের দিকে চাহিয়াছিল। রাজা তাহার অসম্বৃতবাস বিস্মিত ভঙ্গি দেখিয়া বিরক্ত হইয়া উঠিল। রূঢ় স্বরে বলিল, এই ও ঠাকুরজি, মাথায় কাপড় দে। রাজার স্ত্রী একটা ঠেলা দিয়া বলিল, মরণ, সার নাই মেয়ের। ঠাকুরজি এবার জিভ কাটিয়া কাপড় টানিয়া মাথায় দিয়া বলিল, আচ্ছা গাইছে বাপু ওস্তাদ। ওদিকে বাবুদের মহলেও বিস্ময়ের সীমা ছিল না। সেই কলিকাতা প্রবাসী চাকরে বাবুটি পর্যন্ত স্বীকার করিলেন, ইয়েস, এ রীতিমতো একটা বিস্ময়। সন অফ এ ডোম, হি ইজ আ পোয়েট। দুর্দান্ত ভূতনাথ ক্রুদ্ধ হইলে রুদ্র, তুষ্ট হইলে আশুতোষ। মানসিক অবস্থার এই দুই দূরতম প্রান্তে অতি সহজেই সে গঞ্জিকা প্রসাদে বোমমার্গে নিমেষ মধ্যেই যাওয়া আসা করিয়া থাকে। সে একেবারে মুগ্ধ হইয়া গিয়াছিল। সে বলিল, ধুকুড়ির ভিতর খোসা চাল রে বাবা, রত্ন, একটা রত্ন, মানিকের বেটা মানিক, বলিহারি রে। মোহন্ত হাসিয়া বলিলেন, আমার পাগলি বেটার খেয়াল বাবা। নিতাইকে বড় করতে মা আমার নোটনকে তাড়িয়েছেন। ইহার পরেই আরম্ভ হইল মহাদেবের পালা। মহাদেব পাকা প্রাচীন কবিয়াল। ব্যাপারটা দেখিয়া শুনিয়া সে ক্রুদ্ধ ভুরুকুটি করিয়া গান ধরিল। ব্যঙ্গে রঙ্গে গালিগালাজে নিতাইকে শূলবিদ্ধ করিয়া তিলে তিলে বধ করিতে আরম্ভ করিল। তাহার সরস অশ্লীলতা ঘেঁষা গালিগালাজে সমস্ত আসরটা হাস্যরোলে মুখরিত হইয়া উঠিল। নিতাই আসরে বসিয়া মৃদু মৃদু হাসিতেছিল এবং মনে মনে গালিগালাজের জবাব খুঁজিতেছিল। কিন্তু ক্ষুণ্ণ হইল রাজা। সে মিলিটারি মেজাজের লোক। বন্ধুকে গালিগালাজগুলো তাহার অসহ্য হইয়া উঠিল। সে আসর হইতে উঠিয়া খানিকটা মেলার মধ্যে ঘুরিবার জন্য চলিয়া গেল। রাজার স্ত্রী প্রচুর হাসিতেছিল। ঠাকুরঝি মেয়েটি অত্যন্ত দুঃখিত হইয়াছে। সেও এবার বিরক্তি ভরে বলিল, হাসিস না দিদি, এমন করে গাল দেয় মানুষকে। মহাদেব ছড়া বলিতেছিল। সুবুদ্ধি ডোমের পোয়ের কুবুদ্ধি ধরিল, ডোম কাটারি ফেলে দিয়ে কবি করতে আইল। ও বেটার বাবা ছিল সিদেল চোর, কর্তা বাবা ঠ্যাঙাড়ে, মাতামহ ডাকাত বেটার দ্বীপান্তরে মরে। সেই বংশের ছেলে বেটা, কবি করবি তুই? ডোমের সওয়াল রত্নাকর, চিংড়ির পোনা রুই। একজন ফোড়ন দিল, অল্প জলে ভালো চিংড়ির, বেশি জলে যাস নে। দোয়ারেরা পরমোৎসাহে মহাদেবের নতুন ধোয়াটা গাহিল। আস্তা কুড়ে রেটো পাতা, স্বর্গে যাবার আশা গো, হঠাৎ করে উড়ল পাতা, স্বর্গে যাবার আশা গো। হাই রে কলি, কি বা বলি, গরুড় হবেন মশা গো, স্বর্গে যাবার আশা গো। অকস্মাৎ মহাদেব বলিয়া উঠিল, আহ জ্বালাতন রে বাপু। বলিয়াই সে আপনার পায়ে একটা চড় মারিয়া বসিল এবং সঙ্গে সঙ্গেই গাহিল, পায়েতে কামড়ায় মশা, মারিলাম চাপড়, গোলকেতে বিষ্ণু কাঁদেন, চড়িবেনে কার উপর। মহাদেবের দোয়ার, যাহাকে নাকচ করিয়া নিতাই কবিয়াল হইয়াছে, সেই এবার ফোড়ন দিয়া উঠিল, চটাচ্চড়ের সয়না ভর, স্বর্গে যাবার আশা গো।
ইহার পর রাত্রি যত অগ্রসর হইল, মহাদেবের তাণ্ডব ততই বাড়িয়া গেল। শ্লীল অশ্লীল গালিগালাজে নিতাইকে সে বিপর্যস্ত করিয়া দিল। মহাদেবের এই শূল প্রতিরোধের ক্ষমতা নিতাইয়ের ছিল না, কিন্তু তাহার বাহাদুরি এই যে জর্জর ক্ষতবিক্ষত হইয়াও সে ধরাশায়ী হইল না। খাড়া থাকিয়া হাসি মুখেই সব সহ্য করিল। সে গালিগালাজের উত্তরে কেবল ছড়া কাটিয়া বলিল, ওস্তাদ, তুমি বাপের সমান, তোমাকে করছি মান্য। তুমি আমাকে দিচ্ছ গাল, ধন্য হে তুমি ধন্য। তোমার হয়েছে ভীমরতি, আমার কিন্তু আছে মতি তোমার চরণে। ডঙ্কা মেরেই জবাব দেব, কোনোই ভয় করি না মনে। লোকের কিন্তু তখনে বিনীত মিষ্ট রস উপভোগ করিবার মতো অবস্থা নয়। মহাদেব গালিগালাজের মত্তরসে আসরকে মাতাল করিয়া দিয়া গিয়াছে, এবং মহাদেবের তুলনায় নিতাই সত্যই নিষ্প্রভ। সুতরাং তাহার হার হইল। তাহাতে অবশ্য নিতাইয়ের কোনো গ্লানি ছিল না, বরং সে অকস্মাৎ নিজেকে একজন বিশিষ্ট ব্যক্তি বলিয়াই অনুভব করিল। পাল্লার শেষে সে বাবুদের প্রণাম করিয়া করজোড়ে সবিনয়ে বলিল, হুজুরগণ, অধীন মুখ্য ছোটনক। তাহাকে কথা শেষ করিতে না দিয়াই বাবুরা বলিলেন, না না, খুব ভালো, ভালো গেয়েছিস তুই, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। প্রচণ্ড উৎসাহে তাহার পিঠে কয়েকটা সাংঘাতিক চটপঘাত করিয়া ভূতনাথ বলিল, জিতা রহো, জিতা রহো রে বেটা, জিতা রহো। চাকুরে বাবুটি করুণা মিশ্রিত প্রশংসার হাসি হাসিয়া বারবার বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, ইউ আর এ পোয়েট, এ পোয়েট, ইউ আর এ পোয়েট। কথাটার অর্থ বুঝিতে না পারিয়া নিতাই বিনীত সপ্রশ্ন ভঙ্গিতে বাবুর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে। বাবু বলিলেন, তুই তো একজন কবি রে। নিতাই লজ্জিত হইয়া মাথা নিচু করিয়া মাটির দিকে চাহিয়া রহিল। তারপর সে মহাদেবকে বলিল, মার্জনা করবেন উস্তাদ, আমি অধম, বলতে গেলে আমি মশকই বটে। মহাদেব অবশ্য প্রতিপক্ষের এ বিনয়ে লজ্জিত হইল না, সে বরং নিতাইয়ের বিনয়ে খুশি হইয়াই বলিল, আমার দলে তুই দোয়ার কি কর রে? এরপর নিজেই দল বাঁধতে পারবি, তাছাড়া তোর গলাখানা খুব মিষ্টি। নিতাই মনে মনে একটু রূঢ় অথচ রসিকতাসম্মত জবাব খুঁজিতেছিল। মহাদেবের গালিগালাজের মধ্যে জাত তুলিয়া এবং বাপ পিতামহ তুলিয়া গালিগালাজগুলি তাহার বুকে কাটার মতো বিধিয়াছিল। কিন্তু কোনো উত্তর দেবার পূর্বেই পিছন হইতে 10-20 জন একসঙ্গে ডাকিল, নেতাই চরণ, নেতাই চরণ, ওহে। ডাক শুনিয়া নিতাইচরণ পুলকিত হইয়া ফিরিয়া দাঁড়াইল। আজি সে নিতে, নেতা, নিত, নেতাই হইতে নিতাইচরণ হইয়া উঠিয়াছে। যাহারা ডাকিতেছিল তাহারা অদূরবর্তী বাবুদের দেখাইয়া বলিল, বাবুরা ডাকছেন, মহন্ত ডাকছেন। মহন্তজি চণ্ডীর প্রসাদ একগাছি সিঁদুরলিপ্ত বেলপাতার মালা তাহার মাথায় আলগোছে ফেলিয়া দিয়া বলিলেন, বাহ বাহ, খুব ভালো, মা তোর উন্নতি করবেন। মায়ের মেলায় এক রাত্রি গাও না, তোমার বাধা বরাদ্দ রইল, সুন্দর গলা তোমার। চাকুরে বাবু নিতাইয়ের পিঠ চাপড়াইয়া বলিল, একটা মেডেল তোকে দেওয়া হবে। তারপর হাসিয়া আবার বলিল, ইউ আর এ পোয়েট, এ একটা বিস্ময়। নিতাই দিশাহারা হইয়া গেল, কি করিবে কি বলিবে কিছুই ঠাহর করিতে পারিল না। বাবু বলিলেন, কিন্তু খবরদার, আপন গোষ্ঠীর মতো চুরি ডাকাতি করবি না, তুই বেটা কবি, এ পোয়েট। হাত জোড় করিয়া এবার নিতাই বলিল, আজ্ঞে প্রভু, চুরি জীবনে আমি করি নাই, মিছে কথাও আমি বলি না হুজুর, নেশা পর্যন্ত করি না, জাত জ্ঞাত মা ভাইয়ের সঙ্গেও এই জন্য বনে না আমার। ঘর তো ঘর, আমি পাড়া পর্যন্ত ত্যায্য করেছি একরকম,
আমি থাকি স্টেশনে রাজন পয়েন্টসম্যানের কাছে, কুলিগিরি করে খাই। এ গ্রামের চোর সাধু ভালো মন্দ সমস্ত কিছুই ভূতনাথের নখদর্পণে। সে সঙ্গে সঙ্গে নিতাইকে সমর্থন করিয়া বলিল, হাজারো বার সাচ্ছা সাধু, আচ্ছা আদমি নিতাই। নিতাই আবার বলিল, এই মা চণ্ডের সামনে দাঁড়িয়ে বলছি, মিছে বলি তো বজ্রাঘাত হবে আমার মাথায়। এতক্ষণ আপনারা শুনলেন কবি উপন্যাসের প্রথম পর্ব। আজকের পর্বের ভালো লাগা অংশটুকু নিয়ে মন্তব্যের ঘরে মতামত জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।